একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসবে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা। পহেলা ফেব্রুয়ারির আগে প্রয়োগ শুরুর আভাস স্বাস্থ্যমন্ত্রীর। মান নিশ্চিতে ১৫ সদস্যের কমিটি। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে আইনের সংশোধনী সংসদে উত্থাপন। যাচাই বাছাই শেষে ২ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। এবং ভারতের দিল্লিতে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ। ধোঁয়াশায় বন্ধ যানবাহন চলাচল। দেশের উত্তরে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। কাল নয়, একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসবে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে আসছে এই ভ্যাকসিন। ফেব্রুয়ারির আগেই টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভ্যাকসিন আসার পর তা রাখা হবে ইপিআই এর সংরক্ষণাগারে। একদিন পিছিয়ে বৃহস্পতিবার করোনার টিকার প্রথম চালান আসছে বাংলাদেশে। নয়াদিল্লির উপহার হিসাবে দেয়া ২০ লাখ ডোজ ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানযোগে নামবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টিকা বহনকারী এই ফ্লাইটটি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ সহ সকল প্রকার চার্জ মওকুফের জন্য বিমান মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপেক্ষার পালা শেষ, অবশেষে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভ্যাকসিনগুলো ভারত থেকে উপহার হিসাবে পাওয়া হচ্ছে, সেগুলো এই যে এখানে ফ্রিজগুলো দেখা যাচ্ছে, এখানেই প্রথম ধাপে সংরক্ষণের জন্য রাখা হবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন সংরক্ষণে ঢাকার ইপিআই সদর দপ্তরের স্টোর সহ ৩টি স্টোর প্রস্তুত। ইপিআই এর স্টোর হাউস আছে, সিএমএসডিতে স্টোর হাউস আছে, আমাদের এখানে তেজগাঁ হেলথ কমপ্লেক্সও আছে। তো ভলিউম কেমন হয় সেটা দেখে আমরা ঠিক করবো কোন জায়গায়। পরে অধিদপ্তরে জরুরি এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনেশনের সকল পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। প্রথম পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা থেকে উপজেলা পর্যন্ত চলবে এই কার্যক্রম। সারা দেশে প্রতিদিন দেয়া হবে ২ লাখ করে ডোজ। প্রাথমিকভাবে আমরা ইউনিয়নগুলো বাদ শুধু এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনগুলোকে ধরে আনুমানিক ২ লক্ষ টিকা পার ডে দিতে পারবে। আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দিয়েই শুরু হতে পারে টিকা কার্যক্রম। সেক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি নয়, বরং ফ্রন্টলাইনারদের দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। আমরা যদি ভ্যাকসিন আগে পেয়ে যাই, যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসাবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। আমাদের জন্যে পুরো দেশের মানুষই ভিভিআইপি, কাজে আমরা সেইভাবেই দেখি যাদের প্রয়োজন আগে তাদেরকে আগে দেওয়া হবে। আগামী সপ্তাহে সেরাম থেকে কেনা ৩ কোটি ভ্যাকসিনের প্রথম চালানের ৫০ লাখ ডোজ ঢাকায় আসার কথা রয়েছে। নিজস্ব ক্রয়কৃত টিকা যেটা যে শিডিউল আছে, এখন পর্যন্ত আমাদের কাছে ওই শিডিউলই আছে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ২০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৯৪২ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে ২৪ ঘন্টায় নতুন করে ৭০২ জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৯,০৩২ জনে। এছাড়া ২৪ ঘন্টায় কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,০৯৭ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪,৮৫,২৫৭ জনের। এদিনে সুস্থ হয়েছেন ৬৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৭৩,৮৫৫ জন। অন্য প্রসঙ্গ, রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত খাল ও নর্দমা পরিণত হয়েছে কিউলেক্স মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকটা পাশ কাটিয়ে চলে মশক নিধন কার্যক্রম। ফলাফল, দিনে রাতে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র। পাশাপাশি মশা মারতে পরীক্ষিত ও কার্যকর ঔষধ প্রয়োগের পরামর্শ তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। চলছে মশক সমাবেশ নাকি মশাদের বাগান বাড়ি এটি? রাজধানীর আগারগাঁও এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মানুষের নগরে রাজত্বই গড়ে তুলেছে ক্ষতিকর এই কীট। কোথাও উৎপাতের মাত্রা ছাড়িয়েছে সহ্যের সীমা। সকল প্রতিরোধ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তের নেশায় বুধ এই মশক দল। শীতকালে মশাটা একটু কম ধরে, বড় খেতা কুতা গায়ে দিয়ে রাখি,
আর গরমের দিনে তো মনে করেন যে খেতে গায়ে দেওয়া যায় না, আর মশার লাগি ঘুমানো যায় না। 2 দিন পরে পরে দেখি ওষুধ দেয়, কিন্তু ওষুধ মশা তো কমছে না। একই এলাকার বাসিন্দা গৃহিণী ইয়ানুর জানালেন, দিনরাত 24 ঘন্টায় টাঙিয়ে রাখতে হয় মশারি, কাজে আসে না নামি দামি কয়েলের বিষাক্ত ধোঁয়াও। দেখতেছেন 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাত টাত খাই। অতিষ্ঠ নগরবাসীর কাছে মশার উৎস অজানা নয়, দিনে দিনে নিজেরাই তৈরি করেছেন এমন প্রজনন ক্ষেত্র। উদাসীন নগর কর্তৃপক্ষ। মশা হয়েই তো আমাদের অসুস্থ বানালে কামড়াইয়া। সরকারও পরিষ্কার করতেছে না, কিন্তু মাঝখানে আমরা শুধু মশার কামড় খাইতেছি। চলতি বছরের শুরুতে ওয়াসার হাতে থাকা ঢাকার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশন পেলেও আসেনি দৃশ্যমান পরিবর্তন। নগর প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কঠিন এবং তরল পর্যায়ের ব্যবস্থাপনা না করে খালকে উদ্ধার করে তাকে সলল এবং যথাযথ জলপ্রবাহ দ্বারা নিশ্চিত করা সম্ভব না। আর তা না হলে মশকের আধার খাল হবেই। ওয়াসার থেকে আমরা যে ডোবা খালগুলোকে আমরা পেয়েছি, এগুলোকে এখন প্রত্যেকটার সংস্কার কাজ চলছে। আগামী 1 মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন। দীর্ঘদিনের অবহেলায় রাজধানী জুড়ে থাকা 26টি খালের অর্ধেকেরও বেশি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। মশা মারতে কম হয়নি কামান দাগা, কিন্তু চোখের সামনে এমন উর্বর প্রজনন ক্ষেত্র বহাল রেখে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা কি আদৌ বাস্তবসম্মত? বরং ফলপ্রসূ সমাধান পেতে নাগরিক সচেতনতার পাশাপাশি জরুরি নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির মহাসচিব তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আলাদাভাবে শ্রদ্ধা জানান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে বিএনপির মহাসচিব বলেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে। চট্টগ্রামের অলিগলিতে এখন সিটি নির্বাচনের উত্তাপ। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগের জমজমাট প্রচারণার মাঠ। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর কাজী দেউরি এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পার্থ, ধন্যবাদ। আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এই কারণে বন্দরনগরী চট্টগ্রামে এই মুহূর্তে উচ্চমুখর পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই আমরা দেখছি চট্টগ্রামের যারা মেয়র প্রার্থী রয়েছেন, কাউন্সিলর প্রার্থী রয়েছেন, সবাই কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমি শুধু একটু ভোটারদের কথা বলে রাখি, এবার কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 14 লাখ ভোটার রয়েছে। তার মধ্যে নতুন ভোটার, যাদের কথা না বললেই নয়, 85,000 নতুন ভোটার রয়েছে যারা এবার প্রথমবারের মতো কিন্তু ভোট প্রদান করবে। সেক্ষেত্রে নতুন ভোটাররা কিন্তু মুখিয়ে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট প্রদান করার জন্য। সেক্ষেত্রে আজকে সকালে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করে ঠিক সকাল 10টায় বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন চৌধুরী। তিনি কিন্তু সকালে তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কদমতলী এলাকায়। আমরা জানি কদমতলী এলাকাটি বিএনপি দুর্গ হিসেবে পরিচিত। সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কিন্তু কদমতলী এলাকায় তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং তিনি অভিযোগ করেছেন আওয়ামী লীগের যারা দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন ওয়ার্ডে মারামারি করে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তিনি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রয়েছেন রেজাউল করিম চৌধুরী, তিনি বেলা 12টায় আজকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে মত বিনিময় করেছেন। এরপর কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রথমে নগরীর যে দেওয়ানহাট এলাকা, সেই দেওয়ানহাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বদদাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এছাড়া নগরীর যে অন্যান্য এলাকাগুলো রয়েছে সেসব এলাকায়ও কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং তিনি বিএনপির যে অভিযোগ, সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন বিএনপি আসলে বারবারই অভিযোগ দেয়, নির্বাচন আসলে অভিযোগ দেওয়া বিএনপির একটি ফ্যাশনে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যেসব মারামারি হচ্ছে সেগুলো কোনো নির্বাচনী সহিংসতা নয়, ব্যক্তিগত সংঘাতের কারণেই বিভিন্ন ওয়ার্ডে বিচ্ছিন্নভাবে ছোট কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছেও বলে তিনি জানান। তবে তিনি জানিয়েছেন নেতাকর্মীরা উচ্চমুখর পরিবেশেই কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা সকাল থেকে দেখছি নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে, 41টি ওয়ার্ড যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাজীরদেউরি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রচারণা খবর নিয়ে কাজী দেউরি থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। যারা আজকে বিজয়ী প্রার্থী হিসাবে আমাদের পার্টিকে লজ্জা দিচ্ছেন, নির্বাচনে অংশ নিয়ে আমি তাদের আবারও আহ্বান জানাবো, দলের স্বার্থে যারা বিদ্রোহ করছেন তারা অনতিবিলম্বে সরে দাঁড়াবেন, অন্যথায় আওয়ামী লীগ এই যাত্রায় কোনো আপোষ করবে না। সামনে যারাই বিদ্রোহ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্বাচন নয়, দলীয় কোনো পদ প্রাপ্তিও তাদের ভাগ্যে জুটবে না। সময় সংবাদে আরও থাকছে, চীনের উদ্যোগে বৈঠকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আসেনি সিদ্ধান্ত। এ বছরই ফেরানোর প্রস্তাব। বিশ্ব সম্প্রদায়কে অন্তর্ভুক্তিতে রাজি মিয়ানমার। করোনার কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ড আইনের সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপিত হয়েছে। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনগুলো তোলা হয়। খুঁটিনাটি বিষয় যাচাই বাছাই করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফল প্রস্তুত রয়েছে, আইন পাশ হলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। করোনা মহামারীর কারণে গেল বছরের 17 মার্চ থেকে বন্ধই রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। 10 মাসের অচলাবস্থায় এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা 13,65,789 জন শিক্ষার্থী। পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশে আইনি জটিলতা দেখা দেয় গেল 11 জানুয়ারি মন্ত্রিসভায় শিক্ষা বোর্ড সংক্রান্ত 3টি আইনে সংশোধনীর খসড়া চূড়ান্ত করে সরকার। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার মঙ্গলবার সকালে জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় শীতকালীন অধিবেশনের 2য় দিনের কার্যক্রম। এ সময় ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021, কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি জানান, সংসদে আইন পাশ হলেই ফল প্রকাশ করবে মন্ত্রণালয়। এই সংশোধনী আইনে কোনো বিশেষ পরিস্থিতিতে বিনা পরীক্ষা কিংবা সীমিত সিলেবাসে বিশেষ মূল্যায়নের বিধান রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। আইনটি পাশ হলে 28 জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ পাবে বলে আশা করছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাস রুট পুনর্বিন্যাস প্রকল্পের আওতায় নতুন রুট মোহাম্মদপুরের খাটারচর থেকে মতিঝিলের পরিবর্তে কাঁচপুর ব্রিজ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও রাজধানীর বাইরে 4টি এলাকায় আন্তঃজেলা বাস টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে। মার্চ থেকে রাত 12টার পর ঢাকার রাস্তায় বিআরটিসির বাস পার্ক করতে দেয়া হবে না বলে জানিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র। রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা এখন আলোর মুখ দেখার অপেক্ষায়। মঙ্গলবার সকাল 11টায় নগর ভবনের কনফারেন্স রুমে কমিটির 15তম সভায় অংশ নেন 2 সিটির মেয়র সহ প্রকল্প সংশ্লিষ্টরা। বাস রুট রেশনালাইজেশন কমিটির আগের প্রস্তাবনায় পাইলট রুট মোহাম্মদপুর ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত থাকলেও তা কাঁচপুর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি এই রুটের কোথায় কোথায় যাত্রী ছাউনি, টিকিট কাউন্টার, বাস বে স্থাপন করা হবে তা শিগগিরই নির্ধারণ করা হবে। এটাকে কাঁচপুর সেতু পর্যন্ত আমরা বর্ধিত করছি। সেই প্রেক্ষিতে প্রাথমিকভাবে কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মাধ্যমে সেই নীতিমালাটা যে কিভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো সেই প্রতিষ্ঠান সেটার সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে আয় বন্টন কিভাবে হবে, তাদের বাসগুলো কি কি নিয়মে পরিচালিত হবে, এই সার্বিক সামগ্রিক বিষয়টা নিয়ে একটা নীতিমালা হবে। আলটিমেট গোল কিন্তু এটাই, একটি শৃঙ্খলাবদ্ধ একটি ম্যানেজমেন্টের মধ্যে টোটাল বাসগুলোকে নিয়ে আসা। আমরা কিছুটা সময় নিচ্ছি,
বাট আমরা কালেকটিভ ওয়েতে আমরা কাজগুলো করতে চাচ্ছি। এছাড়াও রাজধানীর বাইরে 4টি আন্তজেলা বাস টার্মিনালের স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে তথ্য হালনাগাদ করতে বিআরটিএ-কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিরুলিয়া, বাটুলিয়া, উত্তরা একটি আন্তজেলা টার্মিনাল হবে। হেমায়তপুরে আমরা 2টো জায়গা দেখেছি, সেখানে একটি জায়গা আমরা নির্ধারণ করেছি। বাঘাইর কেরানীগঞ্জে আরেকটি জায়গা হলো কাঁচপুর উত্তর কাঁচপুরে। এই 4টি জায়গায় আন্তজেলা বাস টার্মিনাল স্থাপন করলে ঢাকা শহরের উপর থেকে চাপ কমে যাবে। আগামী 28 ফেব্রুয়ারির পর থেকে রাজধানীর রাস্তায় যেখানে সেখানে বিআরটিসির বাস পার্ক করতে দেখা যাবে না বলে আশ্বাস দিয়েছেন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ী মিহির রায়কে উদ্ধার সহ 2 অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফাস্টফুড ব্যবসায়ী মিহিরকে গত 13ই জানুয়ারি উত্তরা থেকে অপহরণ করা হয়। তাকে 7 দিন আটকে রাখা হয় অজ্ঞাত স্থানে। তার স্ত্রীর কাছে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে 10 লাখ টাকায় রফা দফা হয়। বিকাশের মাধ্যমে তার স্ত্রী অপহরণকারীদের 2,91,000 টাকা প্রদান করেন। ঘটনায় জড়িত চক্রের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 2 মাসে 3টি, একজন 3টি, আরেকজন বলল 4টি অপহরণ করেছে। এর মধ্যে একজন নারী সদস্য থাকে। এখানে পুরুষের সাথে একজন নারী সদস্যর কাজটি হলো সে তাকে অপহরণের পর যদি বিক্রি মুক্তি দেওয়ার সময় যদি আগের যেটা হয় যে নারী সদস্য দিয়ে কিছু অশালীন ছবি তুলে রেখে দেয় যাতে সে কোথাও আইনশৃঙ্খলা বাহিনী থেকে সমাজে কোথাও এটা নিয়ে মুখ না খুলে। ভুয়া কাগজপত্রে ইউরোপে মানব পাচারের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। ঢাকার শাহজাহানপুর থেকে সিআইডির মেট্রো দল তাদেরকে গ্রেফতার করে। সিআইডি জানিয়েছে চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চেক রিপাবলিক সহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করছে। চক্রের মূল হোতা পর্তুগালে অবস্থান করে ইউরোপের বিভিন্ন দেশে লোক নেওয়ার ভুয়া কাগজপত্র প্রেরণ করে। এরপর চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে লোক সংগ্রহ করে প্রথমে ভারতে নিয়ে যায়। ভারতে নেওয়ার পর পাসপোর্ট, ডলার, রুপি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এরপর চক্রের ভারতীয় সদস্যরা ভিসা, ইন্টারভিউয়ের বিভিন্ন তারিখের কথা বলে সময়ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগীরা প্রতারিত হচ্ছে অনুধাবন করে এম্বাসিতে যোগাযোগ করলে তারা জানতে পারেন চেক রিপাবলিকের কোনো ভিসা প্রদান করা হচ্ছে না, তখন দেশে ফেরত আসেন। চক্রটি দীর্ঘদিন ধরে এই কার্যক্রম করে আসছে বলে জানিয়েছে সিআইডি। ভুয়া ওয়ার্ক পারমিট পাঠায়, তাদেরকে চাকরির প্রলোভন দেখায়, বিপুল অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ইন্ডিয়ায় নিয়ে যেত। এবং এখানে যে আমরা যে 2 জনকে গ্রেপ্তার করছি তার একজন তাকে সঙ্গে করে নিয়ে ইন্ডিয়ায় যেত, এই ভুয়া ওয়ার্ক পারমিট দেখায় কয়েকদিন ওখানে ইন্ডিয়াতে ঘোরাতো। চলতি বছরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে মিয়ানমার। দুপুরে চীনের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কী প্রক্রিয়ায় প্রত্যাবাসন শুরু করা হবে তা নিয়ে একমত হতে পারেনি 2 দেশ। 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরুর 3 মাসের মাথায় নাইপিদোতে 2 দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল সেখানে পরোক্ষভাবে মধ্যস্থতা করে চীন। এরপর 2 দফা তারিখ দিয়েও শুরু করা যায়নি প্রত্যাবাসন। এবার চীনের উদ্যোগে প্রথম সচিব পর্যায়ের বৈঠক। হৃদ্যতাপূর্ণ পরিবেশে যে আজকে মিটিংটা হয়েছে, আলোচনার মূলে ছিল কবে নাগাদ শুরু করা যাবে প্রত্যাবাসন। তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। মনে হচ্ছে অ্যাপারেন্টলি হয়তো আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। মিয়ানমার চায় এখন পর্যন্ত যাচাই করা 46,000 রোহিঙ্গাকে বিচ্ছিন্নভাবে ফেরত নিতে, আর বাংলাদেশ চায় একটি গ্রাম কিংবা এলাকার সব বাসিন্দাকে একসাথে পাঠাতে। এবারও সেটা নিয়ে হয়নি সুরাহা। এটা আমি কয়েকবারই বলেছি এবং চাইনিজরাও মোটামুটি মনে হলো যে তারাও আমাদের লজিকটা ধরতে পেরেছে বা বুঝতে পেরেছে। বাট মিয়ানমার যেহেতু আগের থেকে একটা পজিশন নিয়ে আছে, তারা এখানে রেডিলি সেভাবে সম্মতি দেয়নি। প্রথম দফায় যাদের ফেরত নেওয়া হবে তাদের বিনামূল্যে করোনার টিকা দেওয়ার দায়িত্ব চীন নেবে বলেও জানানো হয় বৈঠকে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে আকাশপথে যাত্রী কমলেও কদর বেড়েছে কার্গো ফ্লাইটের। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ ও কন্টেনার জটের কারণে আটকা পড়েছে আমদানি রফতানি চালান। তাই কার্গো ফ্লাইটে তৈরি পোশাক রফতানি
চিকিৎসা সামগ্রী ও শিল্পের জরুরি কাঁচামাল পরিবহন করছেন। এতে মুনাফা দেখে দেশি বিদেশি নতুন 10টি প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালাতে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা দুর্যোগে এখনও সব দেশের আকাশপথ উন্মুক্ত হয়নি, ফলে বহরে থাকা উড়োজাহাজ অলস বসে থাকলেও রক্ষণাবেক্ষণ, ঋণের কিস্তি ও লিজের খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় হচ্ছে এয়ারলাইন্সগুলোর। যাত্রী চলাচল সীমিত হলেও জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি ও রপ্তানি থেমে নেই। করোনাকালে যাত্রীবাহী ফ্লাইট কম চলায় কার্গো ফ্লাইটে পণ্য পরিবহনের চাহিদা বেড়েছে। সুযোগ বুঝে কার্গো অপারেটররা বাড়িয়ে দিয়েছে ভাড়া। চাহিদা বাড়ায় 6টি দেশি প্রতিষ্ঠান ও 4টি বিদেশি এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালানোর অনুমতি চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। কার্গো এবং হেলিকপ্টার তারা নতুন জয়েন করতে চাচ্ছে। সো কার্গো সেক্টরে যেটা ডাবল ডিজিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টসে প্রচুর র মেটেরিয়ালস এন্ড অল, শিল্প কলকারখানা যত আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তত এই জিনিসটা বাড়ছে। মার্কেট আছে বলে আসলে তারা এখন এখানে এই ব্যবসাটা আসতে চাচ্ছে। বহরে থাকা উড়োজাহাজ কাজে লাগাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হংকং ও গুয়াংজুতে সপ্তাহে নিয়মিত 6টি কার্গো ফ্লাইট চালাচ্ছে। এতে ভালো লাভ হচ্ছে বলে জানালেন বিমানের এমডি। কার্গো লাভজনক তো ডেফিনেটলি। আমি যখন প্যাসেঞ্জার ক্যারি করি, প্যাসেঞ্জারকে অনবোর্ড করার পরে আমার আরও অনেক খরচ লাগে, প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে হয়। কিন্তু কার্গো আপনি যখন অনবোর্ড করলেন আর একবারে নামাইলেন, এখানে ইনবিটুইন আর কোনো সার্ভিস কার্গোর দরকার হয়। যাত্রীবাহী ফ্লাইট কম হওয়ায় এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে কার্গো এয়ারলাইন্সগুলো। তবে বেশি এয়ারলাইন্স আসলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। লস অ্যাঞ্জেলসে যেখানে আমরা মাল পাঠাতাম ধরেন $3.15 পার কেজি, এই করোনাকালীন সময় $10 পর্যন্ত ফ্রিটার কস্ট এসছে। তো আজকে যদি আমাদের এখানে অনেকগুলো এয়ারলাইন্স অপারেট করত, তাহলে কিন্তু এই ধরনের মনোফলি বিজনেস থাকতো না। যদি আরও অনেক বেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসে, এক্সপোর্টাররা তারা অনেক ভালো রেটে মাল পাঠাতে পারবে। 2020 সালে 25,000 ফ্লাইট মোট 2,41,000 মেট্রিক টন পণ্য পরিবহন করেছে। বর্তমানে বাংলাদেশ থেকে 29টি যাত্রীবাহী ও 11টি কার্গো সহ মোট 39টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এর মধ্যেই হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের দাপটে কাঁপছে উত্তরাঞ্চল। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। মঙ্গলবার ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রংপুর। সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা যায়। ঠান্ডার জন্য বাইরে হওয়া যাচ্ছে না, দূরের কোনো জিনিস দেখাও যাচ্ছে না, গাড়িও খুব স্লো আসতেছে, গাড়ি দেখা যাচ্ছে না, প্রায় 20 হাত দূরে দেখা যাচ্ছে না, কিছু কুয়াশা বেশি। কাজ না করলে তো পেটে ভাত যায় না। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উকি দিলেও উত্তাপ নেই কোথাও। হাড় কাঁপানো শীতে কষ্ট বেড়েই চলেছে শ্রমজীবী মানুষের। ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। রাউজে জাবিদা ঐশী, সময় সংবাদ। জানাবো দেশের বাইরের খবর। ভারতের রাজধানী দিল্লিতে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ। দিনের বেলায় নেমে এসেছে রাতের আঁধার। ধোঁয়াশায় আচ্ছন্ন চারিদিক। মঙ্গলবার তাপমাত্রা নেমে আসে 6.9 ডিগ্রি সেলসিয়াসে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন দিল্লিবাসী। ঘড়িতে বেলা 12টা। দেখে মনে হয় সন্ধ্যা নেমেছে ভারতের রাজধানী দিল্লিতে। হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, দোকানপাট, রাস্তা, যানবাহন দেখা যায় না কিছুই। কুয়াশার দাপটে গাড়ি চলতেই পারছে না। হাড় কাঁপানো শীত আর অতিরিক্ত কুয়াশায় সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। কুয়াশা আর ধুলোবালিতে কিছুই দেখা যায় না। বায়ু দূষণের কারণে গাড়ির কাছে খুব দ্রুত ধুলো জমে যায়। ঘন ঘন পরিষ্কার করাটাও একটা ঝামেলা। কুয়াশা এত বেশি হলে রাস্তাঘাটে গাড়ি চলাচলের গতি কমে আসে, কারণ কিছু দেখা যায় না। এতে কাজের গতিও কমে আসে। মঙ্গলবার দিল্লির তাপমাত্রা 6.9 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে নেমে যাচ্ছে বায়ুমান। দূষিত বাতাস আর ঘন কুয়াশা মিলেমিশে যে ধোঁয়াশা সৃষ্টি করছে, তাতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দিন পার করছেন বাসিন্দারা।
এরই মধ্যে দেশটির আবহাওয়া দপ্তর জানায়, ভারতের জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত অব্যাহত থাকায় সেই হিমশীতল হাওয়া ঢুকছে দিল্লিতে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে পূর্বাভাসও দেওয়া হয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও উইন্ডিজ। 2023 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সিরিজ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাপ না নিয়ে নির্ভর হয়ে খেলার লক্ষ্য বাংলাদেশের। 4 নম্বর ব্যাটিং পজিশন নিয়ে সাকিবের আপত্তি নেই বলেও জানান তামিম। সেরা একাদশে 2 জন ক্রিকেটার অভিষেকের প্রবল সম্ভাবনা রয়েছে। মিরপুর 2 দলের ম্যাচটি শুরু হবে বেলা 11:30টায়। নতুন যুগের সূচনায় বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির পর তামিম ইকবালের নেতৃত্বে টাইগাররা। শাস্ত্রীর শৃঙ্খল ভেঙে ফিরছেন প্রাণভোমরা সাকিব আল হাসান। 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের দেশ। এত সব নতুনত্বের মাঝে আরেক নতুন চ্যালেঞ্জ। 2023 বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে হলে আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষ 8-এ থাকতেই হবে বাংলাদেশকে। কঠিনকে ভালোবেসে সেই সংকল্পে এগিয়ে যাওয়ার প্রেরণা নতুন অধিনায়কের। আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আই এম শিওর আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে, উই গো ইনটু টপ 8। 2023 বিশ্বকাপ মিশন সামনে রেখে ব্যাটিংয়ে বাংলাদেশ দলের আমূল পরিবর্তন। 3 নম্বরে অবিশ্বাস্য পারফরমেন্স করা সাকিব এক ধাপ নিচে। ব্যাপারটা পেশাদারিত্বের সাথেই নিয়েছেন বিশ্বসেরা। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। হি ইজ কোয়াইট হ্যাপি টু ব্যাট এট নাম্বার 4, বাট আই হ্যাভ অলসো আস্কড হিম দ্যাট ইফ হি এভার ফিল that he needs to go at number 3 again, come and talk to me, and he is completely fine. He's happy where he's batting now. ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ 5 ওয়ানডেতে অপরাজিত বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বের এই সিরিজ বলেই পচা শামুকে পা কাটতে চায় না বাংলার বাঘেরা। তাই সেরা একাদশ নির্বাচনে বিন্দুমাত্র ছাড় নয়। ইনজুরিতে পড়া শম্ভু সরকারকে নিয়ে সব শঙ্কা গেছে উড়ে। আভাস মিলেছে অভিষেক হতে যাচ্ছে মাহাদি আর শরীফুলের। ওয়েস্ট ইন্ডিজ যেমনই দল পাঠাক না কেন, দ্বিপাক্ষিক এই সিরিজটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। কারণ আইসিসি ওয়ানডে সুপার লিগ বা 2023 বিশ্বকাপের বাছাই পর্বের মিশন টাইগারদের শুরু হচ্ছে এই সিরিজের মধ্য দিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী 1 ওয়ানডে জিতলে 10 পয়েন্ট। তাই ক্যারিবীয়দের বিপক্ষে 3 ওয়ানডের সবকটিতে জেতাটা বড্ড জরুরি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1 বছর পর মাঠে ফিরছে টাইগাররা, আর তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাস ভক্তদের মাঝে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। উইন্ডিজদের হারিয়ে প্রত্যাবর্তনটা হবে রাজকীয়, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। তবে দর্শকদের আক্ষেপ আছে মাঠে বসে খেলা দেখতে না পারায়। সাকিব আল হাসান তো এতদিন ছিল না, এখন অনেক ভালো মজাই হবে। 1 বছর ধরে আমরা খেলা দেখতেছি না, অনেক দিন ধরে আমরা অপেক্ষায় আছি খেলার জন্য। অনেক দিন পরে খেলা হইতে আছে, যেমন আমাকে মাঝে সামনে খেলা, অনেক লোকজন আসবে, জায়গা ভরপুর হয়ে যাবে। সাকিব ভাই 1 বছর নিষিদ্ধ ছিল, ঠিক আছে, এখন যদি সে দলে ফিরে বাংলাদেশ জিতবে, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। যেখানে সকল দেশেরই মোটামুটি ঢুকতে দেয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের না দেয়াটা একটা ইনজাস্টিস মনে হইতেছে। সেক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যবিধি মান্য করে হইলেও ঢুকতে দেওয়া উচিত। মাঠে বসে দেখার এখন করোনা পরিস্থিতির জন্য সব দিক বিবেচনা করে হয়তো সরকার এই ডিসিশনটা নিছে। লাইভে বসে খেলা দেখার একটা আলাদা আনন্দ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসবে ভারতের উপহার 20 লাখ ডোজ টিকা। 1 ফেব্রুয়ারির আগে প্রয়োগ শুরুর আভাস স্বাস্থ্যমন্ত্রীর। মান নিশ্চিতে 15 সদস্যের কমিটি। বেগম জিয়ার অসুস্থতার কারণ দেখে নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ 32 বার পেছানোর পর আদালতের হুঁশিয়ারি। 1 ফেব্রুয়ারি হাজির না হলে আইনগত ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।